আমি বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার প্রিন্সিপাল এডিশনাল আইজিপি তৌফিক। আমি কি সবাইকে রিচ করতে পারছি, মানে সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? কথা বলেন। আপনারা সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? প্রিন্সিপালটা কি আমার কথা শুনতে পাচ্ছেন? Thank you and very good afternoon. At the very outset, I would like to extend my thanks to our respected lawyer, Mr. Goswami, for inviting me to this important topic of mediation. তো আমি একটু ভিন্ন সাইডে কথা বলবো। এটা হচ্ছে লোকের জবানবন্দি বিশ্লেষণ করে কীভাবে সত্য মিথ্যা নির্ধারণ করা যায় সেই বিষয়টি সম্পর্কে কথা বলবো কয়েকটি গল্পের মাধ্যমে। শুরুতেই একজন ডাচ দার্শনিক, তার নাম হচ্ছে বেনেডিক্ট ডি স্পিনোজা, তার একটি কোটেশন দিয়ে শুরু করতে চাই। যে ব্যক্তি সত্যকে মিথ্যা থেকে পৃথক করতে চায়, তার সত্য কি আর মিথ্যা কি সে সম্পর্কে অবশ্যই পর্যাপ্ত ধারণা থাকতে হবে। একটু মাঝখানে একটু জিজ্ঞেস করে নেই, স্লাইড কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। তো আমরা যদি বিষয়টা শিখতে চাই, মানে একটা লোক আমার সাথে যখন কথা বলে সে সত্য বলে নাকি মিথ্যা বলে, সেটি যদি আমাকে ধরতে হয় তাহলে তার জবানবন্দি বা তার বাক্যের কোন শব্দগুলো সত্যের পরিচয় বহন করে আর কোনগুলো মিথ্যার পরিচয় বহন করে সেই সম্পর্কে আমাকে জেনে নিতে হবে। তো আমি আজকের এই ক্লাসের মাধ্যমে সেটি ক্ষুদ্র আকারে সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করব। ছোট একটি ধাঁধা দিয়ে শুরু করতে চাই। ধাঁধাটি হচ্ছে এরকম যে 5টি ব্যাঙ একটি কাঠের উপর বসেছিল, একটি লাফ দেওয়ার সিদ্ধান্ত নিল, কাঠের উপর কয়টি থাকলো? কেউ কি বলতে পারবেন কয়টি থাকলো? 5টি থাকলো। কারণ হচ্ছে এই ব্যাঙগুলো লাফ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু লাফটা দেয়নি। সিদ্ধান্ত শব্দটি যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে সে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সে বাস্তবায়ন করেনি, যার কারণে কাঠের উপর 5টি থাকলো। তার মানে হলো একটি ধাঁধার অ্যান্সারও কিন্তু আমি ওই ধাঁধার মধ্যে যে শব্দগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে আমি বের করতে পারি। ঠিক সেরকম আমরা প্রতিদিনের লোকজনের সঙ্গে যখন কথা বলি, তাদের বক্তব্য শুনি, যদি তাদের কয়েকটি শব্দ অ্যানালাইসিস করতে পারি তাহলে আমরা তার বক্তব্যে সত্য নাকি মিথ্যার ইন্ডিকেশন আছে, নির্দেশক আছে, সেটা আমরা ধরতে পারি। আরেকটি গল্প বলি। আমাদের একজন নবী ছিলেন, নবীর নাম হচ্ছে হজরত সুলাইমান আলাইহিসসালাম। তো হজরত সুলাইমান আলাইহিসসালামের সময় একটি জীবিত বাচ্চার মালিকানা নিয়ে দুই মহিলার মধ্যে ঝগড়া বিবাদ লাগে। তো এখানে দেখছেন যে দুই মহিলা আছে, ওখানে কোর্টে হজরত সুলাইমান আলাইহিসসালাম বসা, নিচে দুই মহিলাই দাবি করতেছে যে ওই জীবিত বাচ্চাটা তার। তো আপনারা হয়তো অনেকেই দাদা দাদি বা নানা নানির কাছে শুনছেন যে এই হজরত সুলাইমান আলাইহিসসালাম এই ঘটনা নিষ্পত্তি কীভাবে করেছিলেন। তিনি জল্লাদকে ডেকে বলেছিলেন, যেহেতু দুইজনই এই জীবিত বাচ্চাটার দাবি করতেছে, তাহলে এই বাচ্চাটিকে তুমি কাটো, কেটে 2 ভাগ করে বাচ্চাটাকে দুইজনকে দিয়ে দাও। তখনই এই দুই মহিলার মধ্যে এক মহিলা চিৎকার দিয়ে বলে, হুজুর এটা তো আমার বাচ্চা না, এটা ওই মহিলার বাচ্চা, দিয়ে দেন, ওকেই দিয়ে দেন। এটা শুনেই প্রফেট সুলাইমান আলাইহিসসালাম সহ অন্যান্য সবাই বুঝতে পেরেছে যে মহিলা এই কথাটা বলতেছে সেই হচ্ছে এই বাচ্চার মা। কারণ সে চাচ্ছে অন্য মহিলার কাছে লালিত পালিত হলেও এই বাচ্চাটি দুনিয়ায় বেঁচে থাকুক। কিন্তু আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, কি হতো যদি ওই মিথ্যুক মাটা একই সঙ্গে বলে উঠতো, ওটা তো আমার বাচ্চা না হুজুর, এটা ওই মহিলার বাচ্চা, ওকে দিয়ে দেন। তাহলে জল্লাদ দিয়ে বাচ্চাটিকে কেটে নাটকটিকে সাজিয়েছিলেন এই মাতৃত্বের মালিকানা নির্ধারণের জন্য, সেটি জটিল হয়ে পড়ত। তো হজরত সুলাইমান আলাইহিসসালামকে বলা হয়, হি ইজ দি ওয়াইজেস্ট ম্যান এভার লিভ ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে যে কয়েকজন খুব বুদ্ধিমান, জ্ঞানী, প্রাজ্ঞ
ব্যক্তি জন্মেছেন তার মধ্যে প্রফেট সুলাইমান আলাইহিস সালাম। তিনি কিন্তু দুই মহিলা যখন কোর্টে ঢুকে এসে কথাবার্তা বলা শুরু করে তখনই তিনি বুঝতে পেরেছিলেন, ধারণা করেছিলেন কোন মহিলা সত্য কথা বলতেছে। তো প্রথম মহিলা কোর্টে ঢুকে একটা সাইডে দাঁড়িয়ে বলে, জীবিত বাচ্চাটি আমার আর মৃত বাচ্চাটি তোমার। দ্বিতীয় মহিলা সঙ্গে সঙ্গে বলে, না না, মৃত বাচ্চাটা তোমার আর জীবিত বাচ্চাটা আমার। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন যে যে ক্রমানুসারে এই দুই বাচ্চার কথা দুই মহিলা বলেছে, সেই ক্রমানুসারে প্রকৃতপক্ষে সেই বাচ্চাদের প্রতি তাদের একটি আবেগ বা ইমোশন প্রতিফলিত হচ্ছে। যে মহিলা জানে যে সামনের এই জীবিত বাচ্চাটা তাকে সে ফিরে পেতে চায়, সেজন্য সে শুরুতে জীবিত বাচ্চার কথা বলছে। আর যে মহিলা জানে যে তার বাচ্চাটা মারা গেছে, সে মনের অজান্তেই জীবিত বাচ্চাটিকে ঠেলে ঠেলে পিছনে পাঠিয়ে দিয়েছে। সে মনের অজান্তেই তার মৃত বাচ্চাটার কথাই শুরুতে বলছে। তো প্রাইমারিলি হযরত সুলাইমান আলাইহিস সালাম এই স্টেটমেন্ট অ্যানালাইসিস করে, অর্থাৎ জবানবন্দি বিশ্লেষণ করেই বুঝতে পেরেছিলেন। তারপরে জল্লাদ দিয়ে ওই বাচ্চাটিকে কাটার নাটক সাজিয়েছিলেন বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য। তার মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো, লোকে যখন কথা বলে তাদের উচ্চারিত শব্দ যদি আমরা শুনি, মনোযোগ দিয়ে শুনি এবং বিশ্লেষণ করি, তাহলে আমরা কিছু অ্যাডিশনাল ইনফরমেশন বা অতিরিক্ত তথ্য পাব। এই অতিরিক্ত তথ্যটাই আমাকে সাহায্য করবে ওই ব্যক্তিটি আমার কাছে সত্য বলছে নাকি মিথ্যা বলছে, নাকি কোনো তথ্য গোপন করছে, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। তো এই যে একটা টেকনিক বা কৌশল, এটার একটা নাম আছে, নামটা হচ্ছে জবানবন্দি বিশ্লেষণ কৌশল। তো সেটা কি? গবেষণা করে দেখা গেছে যে যে সকল লোক সত্য কথা বলে তাদের শব্দচয়ন ও কথা বলার ভঙ্গি প্রায় এক, আর যারা মিথ্যা বলে তাদেরও শব্দচয়ন এবং কথা বলার ভঙ্গি প্রায় এক। এই যে মানুষের উচ্চারিত শব্দ বিশ্লেষণ করে সত্য মিথ্যা নিরূপণ করা এবং অতিরিক্ত তথ্য পাওয়ার কৌশলকেই জবানবন্দি বিশ্লেষণ করা হয় বলা হয়। তো এই যে একটা টেকনিক বা কৌশল আপনাদেরকে আজকে বলবো সত্য মিথ্যা নির্ধারণের জন্য, সেটি চারটা ভিত্তি আছে। প্রথম ভিত্তি হলো যে আপনাকে লোকের উচ্চারিত শব্দের সংজ্ঞা বিশ্লেষণ করতে হবে। তারপরে গবেষণা ও পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্য, এই বিষয়ে যারা গবেষণা করেছেন তাদের কয়েকটি অবজারভেশন আছে, সেগুলো আমি বলবো। থার্ড হচ্ছে ব্যাকরণের রীতি, ইংলিশে বললে সুবিধা হবে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলো দিয়েও লোকে সত্য বলছে নাকি মিথ্যা বলছে সেটি নির্ধারণ করা যায়। আর একটি সূত্র আপনাকে মনে রাখতে হবে, লোকে উচ্চারিত শব্দ তার সাথে বিশ্বাসঘাতকতা করে। এখানে দুইটা পক্ষ, একটা পক্ষ হচ্ছে যে জিজ্ঞাসাবাদ করতেছে অর্থাৎ আপনি, আরেকটা পক্ষ হচ্ছে উত্তরদাতা। আপনারা যখন বড় হবেন, এই আইন বা অন্যান্য বিষয় নিয়ে যখন ডিল করবেন, তখন দেখবেন যে সাসপেক্ট বা সন্দিগ্ধকে আপনারা জিজ্ঞাসাবাদ করতে পারেন, ঘটনার শিকার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারেন, তাকে ভিকটিম বলে, সাক্ষীকে জিজ্ঞেস করতে হতে পারে, কমপ্লেনেন্ট বা অভিযোগ যে তাকে যার উপরেও ইয়ে এসেছে তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হতে পারে। তো এদেরকে সবাইকে একটি শব্দ দিয়েই আমি উল্লেখ করতেছি, সেই শব্দটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে এখানে কিন্তু বিষয় নয়, সাবজেক্ট মানে হচ্ছে ব্যক্তি। ব্যক্তি মানে হচ্ছে যার উপরে আপনি এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন, সে হচ্ছে আপনার সাবজেক্ট। তো নর্মালি আমরা যে বিভিন্ন লোকের সঙ্গে যে আলাপ করি, আমরা বিভিন্ন প্রশ্ন করে উত্তর পাই, সেগুলোর উপরেই আমরা সিদ্ধান্ত নিতে পারি। বাট এই যে এইগুলোর মধ্যে কয়েকটি সমস্যা আছে। তো সমস্যাটার এই আমরা বিকল্পে চলে যাই। এই বিকল্পটা হলো যে আমরা যেটা করব, যে লোককে কোনো ঘটনার বিষয়ে জানতে হলে তাকে ওই ঘটনার বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে ছোট ছোট প্রশ্ন করব না, তাকে আমরা বৃহৎ আকারে জিনিসটা বলতে বলবো। সেটা কিভাবে? সেটা খোলা জবানবন্দি আকারে তাকে আমরা বলবো যে এই ঘটনা সম্পর্কে আপনি যা জানেন তা আমাকে বলেন, ভাই এই বিষয়ে আপনি যা জানেন আমাকে বলেন। এটাকে বলা হয় ওপেন এন্ডেড কোয়েশ্চন, খোলা প্রান্ত কোয়েশ্চন। বা অনেক সময় আমরা যারা পুলিশ অফিসার, এই মামলা রহস্য উদ্ঘাটনের জন্য আমরা তাকে বলি যে ঘটনা সম্পর্কে আপনি যা জানেন আপনি লিখে দিন, সে যদি লেখাপড়া জানে। বা আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কী কী করেছেন একটু লিখে দিন। এগুলো দিয়ে আমরা অ্যানালাইসিস করে ধরতে পারি সে আমার কাছে সত্য বলছে নাকি মিথ্যা বলছে। তো এইগুলা, এই যে এখানে চারটা বাক্যের যে এক্সাম্পল আছে, এগুলা সবই হচ্ছে খোলা জবানবন্দি। কিভাবে?
কারণ হচ্ছে আমরা কিন্তু তাকে আমার সাবজেক্টকে বলি নাই যে তুমি 5 মিনিটের মধ্যে বলো বা 5টি বাক্য দিয়ে বলো। পরীক্ষায় যেরকম আমরা লিমিটেড করে দিই এরকম করি না, এটাকে খোলা রাখছি। সে যতক্ষণ বলতে চায় ততক্ষণ বলবে। এটাকে বলা হয় খোলা জবানবন্দি। এটা একটা টেকনিক যেটা আপনি লোকের উপরে অ্যাপ্লাই করতে পারেন। আপনি বেশি শুনবেন, কম বলবেন, তাহলে আপনার মধ্যে যে প্রুডেন্স বা প্রাজ্ঞতা দেখা দিবে সেটি সারা জীবন কাজে লাগবে। যখন লোকে কথা বলবে তাকে এক নাগাড়ে কথা বলতে দিবেন। সে যখন কোনো ঘটনার বর্ণনা দেয়, সরি, যখন কোনো ঘটনার বর্ণনা দেয় তাকে মাঝখানে কোনো কোয়েশ্চেন করবেন না। আপনি মনোযোগ দিয়ে শুনবেন, তাকে পর্যাপ্ত সময় দেবেন এবং সে যা বলতে চায় তা কোনো সংশোধন করবেন না যদি পূর্ব হতে আপনার কোনো এই বিষয়ে কোনো নলেজ থাকে। আর আমরা যেটা করি পুলিশ অফিসাররা, আমরা লিখিত জবানবন্দি ওই ব্যক্তি নিজে এসে লিখে দেয়, পেন্সিল ইউজ করতে দেয় না, কলম ইউজ করতে দেয় এবং সে যতটুকু সময় চায় ততটুকু সময় দেয়। এটা একটা বড় চিত্র, এটা দেখলে বুঝতে পারবেন আমার টেকনিকটা কী। আমার টেকনিকটা হলো খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করার আগেই ওই ব্যক্তি যাকে আমি জিজ্ঞাসাবাদ করবো, যার থেকে কোনো ঘটনার বর্ণনা শুনবো, তার কাছ থেকে খোলা আকারে জবানবন্দি শুনবো, বলবো যে এই বিষয়ে আপনি যা জানেন আমার বলুন। তারপরে আমরা বিশ্লেষণ করব, লিখিত হলে ভালো হয়, তারপরে তাকে আমরা প্রশ্ন করব। তো আমি আপনাদেরকে যে বিষয়ে যে গল্পগুলো শুরু করব ওটাতে চলে যাই। যদি আপনি একটি লিখিত জবানবন্দি যদি অ্যানালাইসিস করতে পারেন, আমার একটা বই আছে অ্যাডভোকেট গোস্বামী সাহেব বোধ আপনাদেরকে দিবেন, ওটার মধ্যে সব কিছু ডিটেল বলা আছে। তাহলে 18টা বিষয় যদি খুঁজেন তাহলে পাবেন কিছু সত্যবাদিতার নির্দেশক, কিছু মিথ্যার নির্দেশক, কিছু অতিরিক্ত তথ্য পাবেন, কিছু গোপন তথ্য পাবেন। তো আমরা নর্মালি যদি একটি জাস্ট এক্সাম্পল, আমরা যদি স্টেটমেন্ট নেই একটা, কারো জবানবন্দি নেই, তাহলে আমরা এভাবে অ্যানালাইসিস করে থাকি। বিভিন্ন হাইলাইটার ইউজ করে, ডানে নোট নেই, বায়ে নোট নেই, সার্কেল দিই, একটা ক্যারেক্টার সাথে কানেক্ট করে দিই। তো এবার একটু ইন্টারেস্টিং গল্পগুলো বলি কীভাবে আমরা বিশ্লেষণ করি, তাহলে আপনারা বিষয়ে একটি প্রাথমিক ধারণা পাবেন। প্রথমে আমরা যেটা করি, ব্যালেন্স অফ স্টেটমেন্ট নির্ধারণ করি। যে কোনো জবানবন্দি বা ঘটনাকে কিন্তু আপনি 3টি অংশে ভাগ করতে পারেন। একটা হচ্ছে মূল ঘটনার আগের, একটা মূল ঘটনার সময়, তারপরে হচ্ছে মূল ঘটনার পরবর্তী সময় বর্ণনা। একটি এক্সাম্পল দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এক ভদ্রলোক একটি দস্যুতার বা ডাকাতির ঘটনার শিকার। তো তিনি যখন পুলিশের কাছে যান, তো পুলিশ বলে, ভাই এই কী হয়েছিল আমাদেরকে লিখে দিন। তিনি লিখে দিচ্ছেন। তিনি বলতেছেন, আমার নাম আব্দুর রউফ, আমি একজন ব্যবসায়ী, আমার বয়স 45 বছর, আমি শান্তিনগর এলাকায় থাকি, আমাকে ব্যবসার কাজে প্রায় বিভিন্ন জেলায় যেতে হয়। কত তারিখ আমাকে চট্টগ্রাম যেতে হয়। শান্তিনগরের বাসা থেকে ওই দিন ভোর অনুমান 5টা 30 ঘটিকায় বের হই। শান্তিনগর চৌরাস্তার মোড়ে এসে সায়দাবাদ বাস টার্মিনালে যাওয়ার জন্য একটি রিক্সা নিই। অনুমান 5টা 40 ঘটিকায় আরামবাগ মোড়ে পৌঁছালে হঠাৎ দেখি 3জন যুবক আমার রিক্সার দিকে দৌড়ে আসছে। তারা রিক্সার কাছে এসে ধমক দিয়ে রিক্সা ড্রাইভারকে জোর করে থামানো। বুঝতে পারলাম বিপদে পড়ে গেছি। এর মধ্যে টের পাই আমার পেটের ডান দিকে ধারালো কিছু স্পর্শ। আমাকে ওই 3 ছিনতাইকারীর একজন বলল, একদম চুপ, চিৎকার করলে মারা পড়বি, যা কিছু আছে সব বাইক কর। আমি তখন চট্টগ্রাম যাওয়ার কথা চিন্তা বাদ দিয়ে বেঁচে থাকার কথা চিন্তা করলাম। মনে মনে আল্লাহ কথা ডাকা শুরু করলাম। তাদেরকে মানিব্যাগটি বের করে দিলাম। তাদের একজন বলল, তোর মোবাইল কই? আমি তখন আমার মোবাইলটিও বের করে দিলাম। তারা মানিব্যাগ বা মোবাইল নিয়ে গলির ভিতর দিয়ে দৌড়ে চলে গেল। আমি রিক্সা ড্রাইভারকে বললাম, রিক্সা ঘোরাও, বাসায় যেয়ে তোমার ভাড়া দেব। বাসায় গিয়ে আমার স্ত্রীর নিকট থেকে টাকা নিয়ে রিক্সা ভাড়া পরিশোধ করলাম। আমি ছিনতাইয়ের ঘটনাটি আমার স্ত্রীকে বললাম, সে ভয়ে কেঁদে দিল। এই যে একটা দস্যুতার ঘটনার শিকার ব্যক্তিটি যে স্টেটমেন্ট দিল, এটিকে আমরা 3টি ভাগে ভাগ করব। ভাগ কী কী? পূর্বকালীন, ঘটনাকালীন, ঘটনার পরবর্তী। চলুন দেখি কীভাবে ভাগ করতে পারি। আপনারা যদি এই আগের স্টেটমেন্টটাই আমি 3টি ভাগে ভাগ করে দিলাম। আর এই নর্মালি প্রশ্ন করে নেই, যেহেতু অনলাইনে একটু টাফ হচ্ছে। শুধু দেখুন, এই ব্যক্তি যখন বলে যে অনুমান 5টা 40 ঘটিকায় আরামবাগ মোড়ে পৌঁছালে দেখি হঠাৎ 3জন যুবক আমার রিক্সা থেকে দৌড়ে আসছে, এই শব্দগুলো যদি আপনি বিশ্লেষণ করেন
তাহলে দেখবেন বিশেষ করে ওই যে হঠাৎ দেখি তিনজন যুবক, এই কথাগুলো যখন কেউ আমাদেরকে বলে তার মানে সে আমাদেরকে বলতে চায় যে সে একটি খারাপ ঘটনার শিকার হতে যাচ্ছে, বিপদে পড়তে যাচ্ছে। যার কারণে এই অনুমান 5:40 ঘটিকা এখান থেকেই মূল ঘটনাকালীন সময়ের বর্ণনা শুরু। তারপরে দেখুন শেষের দিকে দেখুন, আমি রিক্সা ড্রাইভারকে বললাম রিক্সা ঘোরাও। তার মানে এখানে যারা তার উপর ডাকাতি করতেছে তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে না, হচ্ছে ওই রিক্সা ড্রাইভারের সাথে। তার মানে হলো এই জায়গায় মূল ঘটনার পরবর্তী সময়ের বর্ণনা শুরু। তাহলে মাঝখানে যে অংশটুকু পাচ্ছি এটা হচ্ছে মূল ঘটনাকালীন অংশের বর্ণনা। তো